আমরা আমাদের কোডের আউটপুটকে আমরা কখনো চেঞ্জ করব না। বা কোডের মধ্যে আমরা নতুন কোনো ফিচার ইনক্লুড করতে পারব না। লেটস সে এখানে আমি ইফ এর মধ্যে নতুন করে এমন কোনো একটা ফিচার বা ফাংশন লিখব না, যে ফাংশনটা লিখলে আমার কোডের আউটপুটে চেঞ্জ হয়ে যায় বা আউটপুটে অন্য কিছু চলে আসে। এখানে দেখেন আমি হচ্ছে একটা ফাংশন লিখছি summer date is summer, যেটা হচ্ছে প্যারামিটার হিসেবে ডেট নিচ্ছে। তো এই ফাংশনটা আমি আমার কোডে যখন আনছি, আমার কোডের আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আমি কোনো নতুন এক্সট্রা ফিচার আমি কোডে এড করি নাই। আমি জাস্ট আমার আগে যে পার্টটা ছিল ওইটাকে হচ্ছে আমি ফাংশন আকারে বা একটা মেথড আকারে লিখে দিছি। তো এখানে ওইটাই বলছে, যদি আমি এড ফাংশনের কথা চিন্তা করি বা এড মেথডের কথা চিন্তা করি, তাহলে এখানে নতুন ক্যাপাবিলিটিস আমি আমার সিস্টেমে এড করতে পারতেছি। বাট আমি আমার রিফ্যাক্টরিং এ ওইটা করতে পারব না। তারপর এখানে নতুন টেস্ট কেস এড করতে পারবো। বাট এখানে আমি এরকম কিছু এড করতে পারব না। তারপরে গেট দ্য টেস্ট ওয়ার্কিং, ওই টেস্ট যেটা ফিচার বা যেটা জিনিসটা এড করছি ওইটা আমি আবার ওয়ার্কিং হচ্ছে কিনা না ওটা চেক করতে পারবো। বাট আমাদের কোডে এরকম কোনো কিছু থাকবে না। আমরা যদি রিডান্ডেন্সি থাকে বা কোডে যদি কোনো কিছু ডুপ্লিকেট থাকে, আমরা জাস্ট ওইটাকে রিস্ট্রাকচার করে আমরা ওইটাকে হচ্ছে আরো সুন্দর মতো আরকি সাজাবো। তো এটা হচ্ছে অ্যাডিং ফাংশন আর রিফ্যাক্টরিং এর মধ্যে পার্থক্য ছিল। তো বেসিক্যালি হচ্ছে আমরা রিফ্যাক্টরিং অ্যা কিভাবে করব? এটার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদেরকে কোড স্মেলস খুঁজতে হবে। সো কোড স্মেলস মানে কি? কোড স্মেলস মানে হচ্ছে আপনার কোডটা কোন জায়গায় আরকি ভুল আছে। ভুল আছে বলতে হচ্ছে আপনার ওই জায়গাটাই আরো সুন্দরভাবে গুছাই করা যাইত। বা ওই জায়গাটা আরো এফিশিয়েন্ট ওয়েতে আপনি আরো সুন্দর মতো সাজায় রাখতে পারতেন। বা আপনি ওই জায়গাটাতে আরেকটু সুন্দরভাবে গুছাই আপনি যদি কোডটা লিখতেন, তাহলে হচ্ছে আপনার আরেকজন যে রিডার থাকবে, রিডারটা যখন পড়বে ওইটার রিডেবিলিটিটা অনেক বেড়ে যাবে। তো এই যে এইসব কাজগুলা হচ্ছে কোড স্মেলস এর মধ্যে পড়ে। আমাদের টার্গেট থাকবে যে কোড স্মেলস যেসব জায়গায় আছে, ওই কোড স্মেলস গুলাকে হচ্ছে ঠিক করা বা সলভ করে আনা। এখানটায় ফালতু কথাবার্তা এগুলা। তো আমাদের দেখেন কিছু কমন কোড স্মেলস আছে এখানে। inappropriate নেমিং, কমেন্টস, লং মেথড, লং প্যারামিটার, ডুপ্লিকেট কোড। তো এখানে কয়েকটা হচ্ছে আমরা সামনে দেখব। এখানে যে কয়টা আছে এর মধ্যে কিছু হচ্ছে আমরা সামনে দেখব। তো আপনাদের পরীক্ষাতে যখনই হচ্ছে এরকম কোড স্মেলস গুলাকে একটা আ আপনার একটা সিনারিওতে যে কোড দেয়া থাকবে, কোড থেকে যখন আপনারা কোড স্মেলসটা লিখে ঠিক করতে যাবেন, তখন আপনাদের এই নেম গুলো আরকি করতে হবে। বুঝতে পারছেন? inappropriate নেমিং মানে কি? লেটস সে আপনি একটা প্যারামিটার নিয়ে রাখছেন, যেটা ধরেন আপনার এখানে ধরেন আমি যদি একটু লিখি, ধরেন আপনার হচ্ছে এখানটায় আপনি একটা নিছেন যে ধরেন আপনি AB ইকুয়ালস টু হচ্ছে আপনি 64 রাখতেছেন। বাট এখন এই যে AB মানে কি হচ্ছে আপনার কি ভ্যারিয়েবলটা বোঝাচ্ছি? আমি AB এর মধ্যে যে 64 রাখছি, এটা আমি কি রাখছি এটা আমি বুঝতে পারতেছি না। বাট আমি যদি এটা এরকম লিখতাম যে LENGTH লেংথ ইকুয়ালস টু 64, তাইলে আমি বুঝতাম যে আচ্ছা না, ঠিক আছে, আমার এখানটায় কোনো একটা কিছু লেন্থ, আমি ওই লেন্থটা হচ্ছে এখানে স্টোর করতেছি। তো এইগুলাকে হচ্ছে inappropriate নেমিং বলে। এখন আপনার কোডে, পরীক্ষার কোডে থাকবে যে এরকম। আপনি তাহলে তখন ঠিক করে এরকম লিখবেন। এখন আপনি যদি ঠিক করে এরকম লেখেন, তাহলে আপনাকে অবশ্যই এইটার যে প্যারামিটার বা এটার যে কোড স্মেল এর নাম ওইটা লিখতে হবে। এখানে যেমন inappropriate নেমিং আছে, আপনাকে আগে মেনশন করতে হবে যে এখানে inappropriate নেমিং হইছে। সো এটা আমি এই কোড স্মেলটা হইছে, এই কোড স্মেলটা আমি এখন ঠিক করতেছি। সো আপনি যদি ওই নামগুলা না লেখেন, যদি শুধুমাত্র কোড স্মেলটাকে ঠিক করেন, তাইলে কিন্তু নাম্বার পাবেন না। ঠিক আছে? সো পরীক্ষার হলে আপনাকে ওই কোড স্মেলটার নাম সহ হচ্ছে আপনাকে লিখতে হবে। তো আসেন আমরা সামনের দিকে আগাই। এখানটায় হচ্ছে আমরা দেখতে পারবো। সো inappropriate নেমিং মানে যেটা বলতেছিলাম যে আপনার নামটা হচ্ছে inappropriate ওয়েতে লেখা আছে। সো এখানে দেখেন আপনার একটা নাম আছে প্রাইভেট স্ট্রিং s। এখন প্রাইভেট স্ট্রিং s দ্বারা, s যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি স্টোর করব এটা হচ্ছে আমি দেখে বুঝতে পারতেছি না। বাট আমি যদি এটা লিখতাম প্রাইভেট স্ট্রিং স্যালারি, তাইলে বোঝা যেত যে আচ্ছা না, ঠিক আছে, আমার যে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি স্যালারিটাকে হচ্ছে সেভ করে রাখতেছি। আবার এখানে দেখেন আপনার একটা আমি যে শুধু আপনার প্যারামিটারের নামকেই, ভ্যারিয়েবলের নেমকেই চেঞ্জ করব এরকম না। আমি আমার মেথড যদি থাকে বা আমাদের ফাংশন যদি থাকে, তাহলে ফাংশনের নামটাকে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। লাইক এখানে যেমন দেয়া আছে যে পাবলিক ডাবল ক্যালক। এখন এই ক্যালক মানে কি? আবার এখানে দেখেন প্যারামিটার হিসেবে পাস করতেছে s। সো s আর ক্যালক আমি কোনটাই বুঝতে পারতেছি না। যেটা দ্বারা আমার এই ফাংশনটার মধ্যে কি হচ্ছে আর ফাংশনটা কি প্যারামিটারই বা নিচ্ছে। তো এখানটায় আমরা বেসিক্যালি যেটা করতেছি, আমরা এই ফাংশনের নামটাকে হচ্ছে পুরাপুরি ঠিকমতো লিখতেছি। ক্যালকুলেট ফেডারেল
ট্যাক্সেস, আবার ভেতরে দেখেন আপনি স্যালারি লিখতেছেন। তো এখন এইটাতে ২ টা সুবিধা হয়। একটা হচ্ছে আপনার নেমিং কনভেনশনটা ঠিক থাকে। আপনি প্রপার ইন অ্যাপ্রোপ্রিয়েট একটা নেমিং ইউজ করতেছেন। সাথে করে আমরা যখন এই যে এই টাইপের লাইনগুলো লিখি, আমাদের এটার জন্য উপরে একটা আবার কমেন্ট লাইন দিতে হয়। স্ল্যাশ দিয়ে লিখতে হয় যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে এই ফাংশনটা এই কাজ করতেছে বা ওই ফাংশনটা এই কাজ করতেছে। তো আপনি যখন প্রপার নেমিং কোনো কিছু একটা দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার কমেন্টসটাকেও অতভাবে মানে অত বারবার ইউজ করা লাগে না। সো আমরা এখান থেকে কমেন্টস ইউজ করার হাত থেকেও রক্ষা পাইতে পারি। ঠিক আছে? সো এই যে inappropriate নেমিং এর মাধ্যমে আমরা মোটামুটি এই টাইপের প্রবলেম গুলা হচ্ছে সলভ করতে পারবো। তো inappropriate নেমিং যদি আপনার কোডে থাকে বা আপনার পরীক্ষার হলে থাকে, তাইলে হচ্ছে আপনাকে এই যে এরকম ভাবে জাস্ট লিখতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা inappropriate নেমিং আছে। তারপরে আপনাকে জাস্ট কোডটা ঠিক করে রিফ্যাক্টর করে আপনাকে কোডটা লিখতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের একটা কোড স্মেল। এরপরে আরেকটা কোড স্মেল আছে হচ্ছে, কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ স্যার, স্যার এখানে কি শর্ট ফর্মে কোনো কিছু লেখা থাকলে ওইটাকেও চেঞ্জ করতে হবে? হ্যাঁ, শর্ট ফর্মে যেমন এখানে দেখেন ক্যালক লেখা আছে। সো ক্যালক মানে তো আমি বুঝতেছি না কি আছে। আপনার মানে কোশ্চেনে দেখা যাবে যে এরকম লেখা আছে এস বা এবি বা এবিসিডি এরকম ভাবে লিখে দিচ্ছে। একটা ভ্যারিয়েবল ইনপুট নিচ্ছে এজ, বাট আপনি লিখে রাখছেন এ। এ ইকুয়ালস টু ভ্যারিয়েবলের ভ্যালুটা লিখে রাখছেন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন চেঞ্জ করে মানে আপনাকে জাস্ট কোড দেখে আপনি বুঝতে পারবেন যে কোডটার মধ্যে কি নিয়ে কাজ করতেছে। আপনি যদি স্যালারি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আচ্ছা যে ঠিক আছে এখানে কোনো কিছু একটা ক্যালকুলেশন হচ্ছে তার মানে এটা স্যালারি বা এরকম কিছু একটা ভ্যারিয়েবল হবে। সো এটা আপনাকে আরকি কোড দেখে বুঝে তারপর হচ্ছে আপনার ভ্যারিয়েবল নেমটা আরকি ঠিক করে লিখতে হবে। ওকে স্যার। স্যার এরকম যদি থাকে ক্যালক, ট্যাক্স, এটা তো সমস্যা হবে না? না ঐরকম থাকবে না আরকি। মানে আপনাদেরকে ভুলই দিবে। ঠিক আছে? সো এই যে এরকম আচ্ছা। ক্যালক অথবা এস অথবা সিএএল এরকম ছোটখাটো মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার এটা ভুল আছে। মানে ভুল আছে বলতে এখানে শর্ট ফর্ম ইউজ করছে। এটাকে আপনাকে ঠিক করে লিখতে হবে। আপনারা এটা ভুলটা ধরতে পারেন। কিন্তু এই যে এটার নেম যে inappropriate নেমিং এই কথাটা আপনারা খাতায় লেখেন না। সো আপনাদেরকে অবশ্যই কোন কোড স্মেলটা আপনি ধরছেন, আপনার পরীক্ষার কোশ্চেনে দেখা যাবে যে ৬ টা বা ৭ টা বা ৪ টা ৫ টা এরকম কোড স্মেল দিবে। তো এই ৪ টা ৫ টা কোড স্মেল যেগুলোই থাকবে প্রত্যেকটা আপনাকে মেনশন করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই কোড স্মেলের জন্য এখানে আমি এই চেঞ্জটা করতেছি। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের টার্গেট থাকবে। তো আচ্ছা ঠিক আছে। তো এরপরে এখানে আমি যেটা বলতেছিলাম যে কমেন্টস এর কথাটা। তো আমরা হচ্ছে এখানেও কমেন্টসকেও আমরা একটা কোড স্মেল হিসাবে হচ্ছে ডিল করি। যে অতিরিক্ত আমাদের কোডে যদি অতিরিক্ত কমেন্টস থাকে তাইলে ওইটা অনেক সময় হচ্ছে আমাদের কোড স্মেলে পরিণত হয়ে যায় আরকি। তো কোড স্মেল যদি আমাদের হচ্ছে কমেন্টস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের রেমেডিস বা সলিউশনের ৩ টা ওয়ে আছে। একটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড, একটা হচ্ছে রিনেম মেথড আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস অ্যাসারশন। তো আমরা আসলে ৩ টা একটা, একটা করে দেখব যে এক্সট্রাক্ট মেথড, রিনেম আর হচ্ছে ইন্ট্রোডিউস অ্যাসারশন। তো এখানটায় দেখেন আপনার এই যে এই কোডটাতে আপনার এখানটায় হচ্ছে যদি আমি দেখি আপনার একটা ক্লাস আছে যে পাবলিক ক্লাস মাইলিস্ট এর মধ্যে কিছু একটা ভ্যারিয়েবল নিয়ে আমি কোনো কিছু স্টোর মিস্টোর করতেছি। আর আমাদের যে আরেকটা আছে মাইলিস্ট যে মেথডটা ওইটার মধ্যে আমি হচ্ছে আপনার এখানে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতেছি এবং অ্যারেটা হচ্ছে আমি কাজ করতেছি। আর এখানটায় হচ্ছে আপনি ওই গেট এম ক্যাপাসিটি মানে আপনার যে অ্যারে যেটা ছিল আপনি ওখান থেকে ওই অ্যারের ভ্যালু গুলাকে আপনি হচ্ছে এখান থেকে রিড করতেছেন। তো এখানটায় দেখেন আবার আরেকটা দিছে হচ্ছে ভয়েড এড টু টু লিস্ট এখানেও একটা আপনার মেথড আছে। তো ওর মধ্যে আপনার কি করতেছে দেখেন এই যে এই পার্টটা এখানটায় হচ্ছে আপনার অ্যারেটাকে গ্রো দ্য অ্যারে মানে কি এখানে আপনার এই যে পার্টটা যেটুকু মার্ক করে এটুকুতে হচ্ছে আপনার অ্যারেটাকে আর কি বাড়াইছে হয়তো সামহাউ অ্যারের ভ্যালু ট্যালু ইনক্রিজ করছে কখন করছে যদি আমার নিউ সাইজটা আমার গেট ক্যাপাসিটির থেকে বড় হয় তাইলে হচ্ছে আমি এই পার্টটা করব। তো এখন এই যে এখানটায় আমাদের যে কমেন্টটা দেয়া আছে সেই কমেন্টটাকে হচ্ছে ওরা কোড স্মেল হিসেবে ডিল করতেছে। তাহলে এখন আমাদেরকে এটা দূর করতে হবে। তো এটা দূর করার জন্য ওরা দেখেন বেসিক্যালি কি করছে আমাদের ফাংশনটা ছিল কোনটা আমাদের ফাংশনটা ছিল হচ্ছে এই যে এটা এড টু ডু লিস্ট। তো এখন আমি যদি পরের পার্টটায় যাই তো দেখেন এখন এখানটায় আপনার এড টু ডু লিস্ট এইটা যেটা ছিল এইটা আর এখনকার এইটা দেখেন মোটামুটি ২ টা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। মানে এই এড টু ডু লিস্ট আর এটা ২ টার মধ্যে দেখেন অনেক পার্থক্য আছে। এটা অনেক বড় একটা কিছু ছিল। আর আপনার এখানটা হচ্ছে খুবই ছোট একটা জিনিস। এখন এটার মধ্যে আমরা বেসিক্যালি কি করছি দেখেন, এখানটায় আমাদের এই যে গ্রো দ্য অ্যারে যেটা ছিল, এইটাকে আমরা একটা মেথড আকারে বানাই দিছি এবং মেথডের নাম দিছি দেখেন কি শুড গ্রো। তো যদি আমাদের এই যে এখানে একটা কন্ডিশন ছিল, যদি আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে তাইলে হচ্ছে আমি ভেতরে ঢুকবো, ঢুকে আমার অ্যারেটাকে বাড়াই দিব। তো শুড গ্রো এর মধ্যে আমার হচ্ছে এই কন্ডিশনটা গেছে। আর এই যেখানে গ্রো নামে যেটুকু আছে, গ্রো এর মধ্যে আমি বেসিক্যালি হচ্ছে আমার এই যে এই পার্টটা দিয়ে দিছি।
দিয়ে আমি হচ্ছে একটা মেথড বানাই দিছি, মেথড বানায় আমি এইটুকুকে ছোট করে ফেলাইছি। আপনার যদি পরের পৃষ্ঠায় যান তাহলে পরের পৃষ্ঠায় না, এখানে তো এই যে গ্রো, সরি এখানে আছে। এই যে গ্রো এর মধ্যে দেখেন এই যে এখানটায় যে পার্টটুকু না এলিমেন্টস, এই যে এইটুকু ধরেন চিন্তা করেন, এইটুকু কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার এই যে এই পার্টের এইটুকুই। ঠিক আছে? সো আমরা এই যে এটুকুকে আলাদা একটা ফাংশন বানায় ফেলাচ্ছি। ফাংশন বানাই আমরা হচ্ছে এইখানটায় গ্রো নামে ফাংশনটা দিচ্ছি, দিয়ে আমি জাস্ট ডিল করতেছি। এখানে যেমন শুড গ্রো এর মধ্যে আমি জাস্ট চেক করতেছি আমার গ্রেডটা বাড়বে কি বাড়বে না। তো এখন আমি এইটা দেখে মোটামুটি আমি এখন এটা বুঝতে পারতেছি যে আমার এই কোডটাতে কি করা লাগতেছে। শুড গ্রো যদি হয় তাইলে ভিতরে ঢুকে অ্যারেটাকে গ্রো করবে। স্যার হ্যাঁ। স্যার আমাদের কি মানে এই কোডগুলো তো যেখানে জাভাতে, এটা কি পাইথনে থাকবে না নাকি হ্যাঁ, পরীক্ষায়? দুইটাই থাকবে। আপনাদের জাভাও থাকবে, পাইথনও থাকবে। ঠিক আছে? সো এটা হচ্ছে দেখে আপনি মোটামুটি এখন বুঝতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে, এখানটা হচ্ছে আমাকে এটা মানে গ্রো করতেছে কোনো কিছু। সো আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে যদি কমার্স কোনো কিছু থাকে তাহলে কমার্সটাকে হচ্ছে আমরা কোড স্পেলের মধ্যে ফেলাই দেই, আর কোড স্পেল তখন হইলে আমাদেরকে এটা হচ্ছে এভাবে ইয়ে করতে হবে। সো আপনাদের মেইনলি কোড স্পেল সাধারণত আপনার ৩ টা টাইপের হয়ে থাকে। মানে একটা হচ্ছে আপনার এরকম, যদি আপনার এরকম অনেক এক্সট্রা দেখা যাচ্ছে যে অনেকগুলা প্রিন্টিং লাইন আছে, বা আপনার একটা ইফ এর মধ্যে এরকম অনেকগুলা একটা কন্ডিশন বা সরি কন্ডিশন বলতেছি, আপনার কোনো কিছু একটা ক্যালকুলেশন করা হচ্ছে। তো এরকম ক্যালকুলেশন যখনই পাবেন তখনই আপনারা ট্রাই করবেন যে এগুলাকে একটা মেথড আকারে বানায় ওইটা আরেকটা জায়গা থেকে কল করা। আমাদের মেইন ফাংশন যেটা থাকবে ওইটাকে আপনি ট্রাই করবেন যত ছোট করা যায় এবং যত সুন্দরভাবে সাজানো যায়। ঠিক আছে? এখানে দেখেন আমাদের এর মধ্যে আমাদের কোনো কোডের কোনো কিছু থাকবে না। আপনি লেটস সে আপনি ৩ টা প্রিন্টিং লাইন পাচ্ছেন একসাথে পরপর। প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4, তো এরকম ৩-৪ টা প্রিন্টিং লাইন পাচ্ছেন। আপনি ওই ৩-৪ টা প্রিন্টিং লাইন নিয়ে একটা মেথড বানায় দেন। মেথড বানায় আপনি জাস্ট এখানে কল করেন প্রিন্ট সামথিং। তাহলে দেখেন আপনার এই যে মেইন যে ফাংশনটা ছিল, মেইন ফাংশনটা হচ্ছে আপনার ছোট হয়ে যাচ্ছে এবং ওটার রিডেবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনাদের পরীক্ষার হলেও এটা হচ্ছে টার্গেট থাকবে যে আমার কোডে এরকম ক্যালকুলেশন যদি পাই বা একই কাজ একই টাইপের কাজ বারবার হচ্ছে, আমরা এরকম পাইলে ওগুলাকে হচ্ছে আমরা একটা মেথড বানায় ওইটা জাস্ট আমরা আমাদের মেইন ফাংশন থেকে মেথডটাকে কল করব। আর মেথডের বডি কি হবে, জাস্ট ওই পার্টটুকু হুবহু সেম কপি করে মেথডের বডির মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে? সো এরপরে হচ্ছে দেখেন আমরা এখানে ৩ টা ছিল। একটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট মেথড, যেটা আমরা এটা করলাম যে আমরা মেথডকে এক্সট্রাক্ট করতেছি। মেথড আরেকটা ছোট মেথডে বানায় আনতেছি এবং মেথডের মধ্যে আমরা হচ্ছে ওই জিনিসগুলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে রিনেম মেথড, যেটা আমরা একটু আগে পড়ছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং। তো এই রিনেম মেথডটা হচ্ছে ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং এর মধ্যে। দেখেন এখানে গেট INVCDLT TLMAT TLMT বা কিছু একটা আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের মেথডের নামটা কি দেয়া আছে। সো আমি যদি এখানে এটা দিতাম যে গেট ইনভয়েসেবল ক্রেডিট লিমিট, তাহলে আমি বুঝতে পারতাম যে আচ্ছা না ঠিক আছে, আমার এখানে ক্রেডিট লিমিটের ইনভয়েস দিয়ে কিছু একটা কাজ করতেছে বা ওইরকম বোঝাচ্ছে। সো আপনার এরকম যদি নাম থাকে পরীক্ষার হলে তাহলে ওইটাকে হচ্ছে আমরা রিনেম মেথড কোড স্মেল হিসেবে ডিল করব, এবং রিনেম মেথড কোড স্মেলকে যদি সলভ করতে হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে সলভ করব। সো পরীক্ষার হলে অবশ্যই এই যে রিনেম মেথড এই নামটা হচ্ছে আপনাকে লিখতে হবে। এক্সট্রাক্ট মেথড আপনি যেটাকে করতেছেন, যে জিনিসগুলো যে আপনি একটা নতুন ফাংশন বানায় আপনি ফাংশন বা মেথডের মধ্যে অ্যাড করে ফেলাচ্ছেন, আপনাকে এটা নামগুলো লিখতে হবে যে ঠিক আছে আমি হচ্ছে এখানটাই এক্সট্রাক্ট মেথড করতেছি। ঠিক আছে? সো বা কমেন্টস লাইন দূর করার জন্য যেটা আছে ওইটা করতেছি। এরপরে দেখেন এক্সট্রাক্ট মেথড। এক্সট্রাক্ট মেথড যেটা বললাম এইটা এই যে এখানে যেটা করছি এটাই আলটিমেটলি আপনার এক্সট্রাক্ট মেথডের মধ্যে করে। এখানে দেখেন আপনার অনেকগুলা প্রিন্টিং লাইন আছে। ২ টা প্রিন্টিং লাইন আছে। সো আমি ২ টা প্রিন্টিং লাইনকে প্রিন্টিং ডিটেইলস নামে আমি একটা আপনার প্যারামিটার মেথড লিখতেছি। মেথডের মধ্যে আমি অ্যামাউন্ট পাস করে দিয়ে আমি এটাকে এখানে জাস্ট কল করতেছি। এখানে যে ২ টা লাইন এখানে চলে আসছে। এতে করে আমার কি হচ্ছে? আমার কমেন্ট লাইনও থাকতেছে না কোডে, প্লাস আমার এক্সট্রাক্ট মেথডও হয়ে যাচ্ছে। মানে আপনার কোডটা দেখতে আরো সুন্দর বা আরো ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট মেথড, আর রিনেম যেটা আছে আপনার রিনেম মেথড, এই ২ টা হচ্ছে আমরা দেখলাম। এখন আরেকটা আছে সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস অ্যাসারশন। অ্যাসারশনটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছিলাম CSE 330 তে। ওই যে অ্যাসার্ট ফাংশন আপনার নিউমেরিক্যাল মেথডে থাকে। যদি কারো মনে থাকে আরকি। তো ওইখানটায় আমরা আরকি চেক করতাম যে আমাদের এই পার্ট আর ওই পার্ট সমান কিনা না। মানে বাম পাশ বা ডান পাশ অ্যাসার্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে সামহাউ কিছু একটা লেখা থাকতো। তো ওইটা যদি সমান হইতো, যদি আমাদের ওটা ঠিক হইতো তাইলে আমি ভিতরে ঢুকতাম। ভিতরে ঢুকে হচ্ছে আমি আমার ভিতরে যাবতীয় যা কিছু আছে আমি হচ্ছে ওই কাজগুলা তখন করতাম। যদি আমার ওই ফার্স্ট অ্যাজার্ট যে ফাংশনটা আছে ওইটার যে কন্ডিশন ওইটা যদি ফলস হইতো তাহলে আমি ভিতরে ঢুকতে পারতাম না। আর বাকি কোনো কাজই হইতো না। তো এখানটায় দেখেন আপনার এখানে একটা কোড আছে যে আপনার এই কোডটা দেখেন যে এখানটায় একটা ডাবল আপনার হচ্ছে গেট
এক্সপেন্স লিমিট নামে একটা মেথড আছে। তো এর মধ্যে আমরা দেখেন আবার এখানে একটা কমেন্টস দিয়ে দিছি যে শুড হ্যাভ আইদার এক্সপেন্স লিমিট অর এ প্রাইমারি অবজেক্ট। তো আমাদেরকে মেইন কাজ যখনই আমি কোডে দেখবো যে এরকম কমেন্টস আছে, সো আমাকে আগে কমেন্টসটা সরাইতে হবে। কমেন্টসটা আমরা কিভাবে সরাবো? ওইটা হচ্ছে আমরা এখানে যেমন দেখেন, আমি যদি সামনে আগাই, রিটার্নের মধ্যে আমি হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিছি যে আমার এক্সপেন্স লিমিট যদি আমাদের নাল না হয়, যদি নাল না হয় তাহলে আমি কি করব? এক্সপেন্স লিমিট যেটা আছে ওইটাকে হচ্ছে প্রাইমারি অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে গেট মেম্বার এক্সপেন্স লিমিটকে কল করতেছি। সো এক্সপেন্স লিমিট নাল হচ্ছে কি হচ্ছে না ওইটা চেক করার পরে সামহাউ আমি এখানটায় হচ্ছে কোনো কিছু একটা কাজ করতেছি। তো আমি দেখেন এখানটায় কি করতেছি, অ্যাজার্ট নামে আমি একটা ফাংশন নিয়ে আসতেছি, ওই সেম কাজটাই করতেছে যে আমার এক্সপেন্স লিমিট যদি নাল না হয় এবং প্রজেক্ট প্রাইমারি প্রজেক্ট যদি নাল না হয়, কারণ এখানে দেখেন আমি লিখে দিছি যে শুড হ্যাভ আইদার এক্সপেন্স লিমিট অর প্রাইমারি প্রজেক্ট, মানে একটা প্রাইমারি প্রজেক্ট অথবা আমাদের এক্সপেন্স লিমিট থাকতেই হবে। তো এখানে দেখেন আমি ওই কাজটাকেই যে কমেন্টস যেটা করছিলাম ওই লাইনটাকে আমি এখানেই লিখে দিচ্ছি যে আমার এক্সপেন্স লিমিটটা নাল হইতে পারবে না, আবার এট লিস্ট একটা প্রাইমারি প্রজেক্ট থাকবে, প্রাইমারি প্রজেক্টটাও নাল হইতে পারবে না। যদি থাকে তাইলে বোথ এক্সপেন্স লিমিট এন্ড প্রাইমারি প্রজেক্ট মাস্ট নট বি নাল। আমি এই লাইনটা প্রিন্ট করব এবং রিটার্ন করব হচ্ছে এই যে এখানে যে পার্টটা করছিলাম সেম এই পার্টটা আমি রিটার্ন করব। তো এটাতে আমার কি হচ্ছে, আমি এখান থেকে আমার কমেন্টসটাকে দূর করতে পারতেছি এবং অ্যাজার্ট ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমি হচ্ছে এখানে যে লাইনটা ছিল ওইটা আর আমার রিটার্নের মধ্যে যে ইয়াটা ছিল ওই দুইটাকে আমি একসাথে একটা কন্ডিশন বা একটা ইয়া চেক করার মাধ্যমে চেকারের মাধ্যমে এনে আমি চেক করতে পারতেছি। অ্যাজার্টটা আপনাদের পরীক্ষাতে থাকে না, বেসিক্যালি আপনাদের রিনেম ফাংশন এক্সটেন্ড মেথড এগুলাই বেশি থাকে। সো মানে বাট অ্যাজার্টটা হচ্ছে আর কিভাবে কাজ করে যে আপনার অ্যাজার্টের মধ্যে আমরা কোনো একটা কন্ডিশন দেই, যদি কন্ডিশনটা ট্রু হয় তাইলেই হচ্ছে আমার রিটার্নে যাবে, যদি এটা ফলস হয় তাহলে আমার রিটার্নে যাবে না, মানে পরের পার্টগুলো আর এক্সিকিউটই করবে না। এরপরে দেখেন এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে কোড স্মেলটা আছে সেটা হচ্ছে আপনার লং মেথড। আপনাদের টাস্ক থাকবে বাসাতে যখনই আপনারা পড়বেন এই কোড স্মেলের নাম যেগুলো পড়তেছি আমরা শুরুতে একবার পড়লাম আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, তারপরে হচ্ছে আপনার কমেন্টস বা হচ্ছে আপনার রিনেম মেথড বা এক্সট্রাক্ট মেথড যেগুলাই আছে, এই নামগুলো আগে খাতায় লেখা এবং এই জিনিসগুলো মাথায় রাখার ট্রাই করা, কারণ আপনার পরীক্ষাতে যখন কোড আসবে আপনাকে এই নামগুলা ধরে ধরে আপনাকে খুঁজতে হবে যে আচ্ছা ঠিক আছে এখানে কোনো লং মেথড হয়েছে কিনা না, বা এখানে কোনো এক্সট্রাক্ট মেথড করা যায় কিনা না, বা এখানে রিনেম করা লাগবে কিনা না, এইগুলা খুঁজে পাইলেই হচ্ছে আপনি তখন আপনার রিফ্যাক্টরিং মানে আপনার কোডটা রিফ্যাক্টর করতে আপনার জন্য অনেক মানে আর কি সুবিধা হবে। তো আসেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের লং মেথড। এখন লং মেথড জিনিসটা সলভ করার ওয়ে হচ্ছে এই কয়টা, যে আমাদের এক্সট্রাক্ট মেথড যেটা আমরা আগে শিখে আসছি, রিপ্লেস টেম্প বা টেম্পোরারি উইথ কোয়েরি এটা আমরা সামনে দেখব, ইন্ট্রোডিউস প্যারামিটার অবজেক্ট, প্রিজার্ভ হোল অবজেক্ট, ডিকম্পোজ কন্ডিশনাল, এগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখব। তো আমরা যে লং মেথড আপনাদের কোডে থাকে, সো লং মেথডটা বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখেন আমার টাস্ক হচ্ছে এটা প্রিন্ট করা, এই যে এটার মধ্যে যেটা আছে নেম জন জেনের জনসন, তারপর হচ্ছে আমাদের এন্ডিং একটা ট্যাগ। তো এখন আমি দেখেন এখানটায় কি করতেছি, আমি রেজাল্ট ডট অ্যাপেন্ড ফার্স্টে আমি এটাকে অ্যাপেন্ড করতেছি, এই যে এই সাইনটাকে, তারপরে নেমটাকে অ্যাপেন্ড করতেছি, তারপরে এইটাকে অ্যাপেন্ড করতেছি, তারপরে আমার যে স্ট্রিং যেটা আছে এই যে এই লাইনটা দিয়ে অ্যাপেন্ড স্ট্রিংটাকে করতেছি, তারপরে আবার আমি হচ্ছে আমার সরি এই যে এখানটা এই যে ভ্যারিয়েবল যদি হয় তাইলে আমি চেক করতেছি এবং আমার ভ্যালুটাকে বা রেজাল্ট যেটা নেম আছে ওইটাকে অ্যাপেন্ড করতেছি, লাস্টে আমি আবার বসে বসে এই যে এখানে যেটা আছে এটাকে এন্ডিং করতেছি, আবার নেমের জন্য যেটা আছে ওইটা করতেছি, করে আমি আবার লাস্টে ক্লোজিং করতেছি। তো এখানটায় দেখেন আমার এখন যদি আমি আরেকটা নেমকে যদি আমি সেম ভাবে যদি আমি এখানে আমার কোডে আনতে চাই এইচটিএমএল ট্যাগের মাধ্যমে, তাহলে কি আমাকে আবার সেম ভাবে এই কোডটা আবার লিখতে হবে, অ্যাপেন্ড এটা, তারপরে নেম, তারপরে আবার ক্লোজ করো, ভ্যালু দাও, তারপরে আবার ক্লোজ করো, আবার সেম ভাবে আবার নেম, ফার্স্টে একটা ওপেনিং নেম, তারপরে আবার ক্লোজ করো, তারপরে স্ট্রিং এ ভ্যালু নাও, তারপরে আবার এই জিনিসটাকে ওপেন করো, স্ল্যাশ দাও। তো আমি চাচ্ছি এই যে এখানে অনেকগুলো লং মেথড ইউজ করা হয়েছে, বারবার আমি অ্যাপেন্ডটাকে বারবার ইউজ করতেছি। তো আমি এরকম না করে আমি কি করতে পারতাম, আমি এইটুকুর জন্য একটা মেথড বানাইতে পারতাম, প্লাস আমি এখান থেকে এই যে এইটুকুর জন্য আরেকটা মেথড বানায়, তাহলে আমি কাজ করলে আমার কি হইতো, আমি জাস্ট ৩ টা মেথড কল করলেই আমার বারবার আমাকে এই মেথড গুলোকে বারবার কল করা লাগতো না। তো এখানটায় দেখেন আপনার ওই কাজটাই করছে যে এখানে আমাদের রাইটিং ওপেন ট্যাগ আর রাইটিং এন্ড ট্যাগ আর মাঝখানে হচ্ছে আপনার রেজাল্টের জন্য দিয়ে দিছে। সো এখন এই কোডটা করার ফলে আপনার এখন এই কোডটা আর এখানে যেটা আউটপুট আসতো সেম জিনিসই দিচ্ছে, বাট আমি হচ্ছে এখানটায়
এই যে আপনার রাইটে আপনার হচ্ছে যদি আমি ওপেন ট্যাগে যাই, তাহলে এখান থেকে ওপেন ট্যাগের মধ্যে আমি এইটুকুকে নিয়ে নিচ্ছি। এন্ডিং ট্যাগের মধ্যে আমি এইটুকুকে নিয়ে নিচ্ছি। যদি ভ্যালু লাগে তাহলে ভ্যালুর জন্য ওই যে এখানে যেটা ছিল আমাদের জ্যানেট জনসন, ওইটার জন্য আমি এটা করতেছি। আর এটা হচ্ছে আপনার যদি থাকে তাইলে হচ্ছে আমি মেইন ফাংশন যেটা এটা করতেছি। তো বেসিক্যালি এখানটায় যেটা হচ্ছে যে আমাদের এখানে যে কাজগুলা হইতো অনেকগুলা মেথড আমি আমার মেইন ফাংশনের মধ্যে ইউজ করতেছিলাম। বাট এখন কি হচ্ছে আপনার মেইন ফাংশনটা অনেক ছোট হয়ে গেছে এবং এটাতে জাস্ট আমি হচ্ছে মেথড গুলাকে কমায় এনে আমি জাস্ট এটাকে হচ্ছে আমি বারবার আমার যে জিনিসগুলো বানানো আছে ওখান থেকে আমি কল করে আমি আউটপুটটা নিচ্ছি। এখানে আমাদের এক্সট্রাক্ট মেথডও ফলো করা হচ্ছে, প্লাস আমাদের লং মেথড নামে যে কোড স্মেলটা ছিল ওইটা হচ্ছে এখানটায় আমাদের সলভ হয়ে যাচ্ছে। তো আপনাদের পরীক্ষাতেও যদি এরকম পান যে আপনাদের মেথড গুলা মানে এরকম ছোটখাটো কাজ অনেকবার করা লাগতেছে, এরকমই ধরেন আপনি একটা ভ্যালু ইনপুট দিচ্ছেন, ইনপুটের আগে কোনো কিছু একটা চেক করতেছেন যে ভ্যালুটা ইভেন নাকি অড, চেক করার পরে আপনি ভ্যালুটার কোনো একটা ক্যালকুলেশন করে আপনি আবার চেক করতেছেন যে আপনার ভ্যালুটার লেন্থ ৮ হচ্ছে কিনা না। তো এরকম বারবার যদি কোনো কিছু চেক করা লাগে তাহলে আপনি ওই চেকারটাকে আপনি হচ্ছে আলাদা একটা মেথড বানায় ফেলাবেন। মেথড বানায় আপনি জাস্ট আপনার যে মেইন বডি ফাংশন যেটা থাকবে ওইখানে জাস্ট ওই মেথডটাকে কল করতে হবে। তো এটা হচ্ছে আমাদের লং মেথডের মধ্যে পড়ে। এরপরে আছে আমাদের আরেকটা কোড স্মেল, সেটা হচ্ছে রিপ্লেস টেম্প উইথ কোয়েরি। তো এইটা জিনিসটা কি দেখেন, এখানটায় আপনাদের যে প্রথম মেথড 1 যেটা আছে দেখেন, এখানটায় হচ্ছে আপনার বেস প্রাইস ইকুয়ালস টু হচ্ছে কোয়ান্টিটি ইনটু আপনার আইটেম প্রাইস। তো এখানটায় হচ্ছে আপনার বেস প্রাইসের মধ্যে আমি সামথিং কিছু একটা গুণ করতেছি, এরপর এখানে চেক করতেছি বেস প্রাইস যদি আমি 1000 এর উপরে হয় তাহলে আমি বেস প্রাইসের সাথে কিছু একটা গুণ করে রিটার্ন করব, অথবা না হইলে আমি বেস প্রাইসের সাথে আরেকটু অন্য কিছু গুণ করে রিটার্ন করব। এখন আমার কথা হচ্ছে যে আমি এখানে বেস প্রাইসকে আমি আলাদা একটা ফাংশন হিসাবে মানে আলাদা একটা ভ্যারিয়েবল হিসাবে ডিনোট না করে আমি এখানে জাস্ট ওটা লিখে দিতে পারতাম। তাহলে আমাদের কোডটা কি হতো, টেম্প যেটা আছে, টেম্প মানে কি আপনার টেম্প ভ্যালু বা টেম্পোরারি যে আমরা ভ্যারিয়েবল স্টোর করি ওইটার বদলে আমি একটা কোনো কোয়েরি বা আমি এই যে এই লাইনটা আছে এই লাইনটাকে আমি ইউজ করতে পারতাম। সো এখানে যদি দেখেন আপনার এই যে গেট সরি কোয়ান্টিটি ইনটু আইটেম প্রাইস যেটা আছে এটাকে আমি একটা মেথড বানাই দিতেছি যে আপনার গেট বেস প্রাইস। সো এটাই হচ্ছে আপনার কোয়েরি। আগে আমাদের এটা কি ছিল, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ছিল, বারবারে ভ্যারিয়েবলটাকে চেক করা লাগতেছে, যদি বড় হইতো তাহলে আমি হচ্ছে বেস প্রাইসটা যেটা আছে এই ভ্যারিয়েবলটাকে আমি হচ্ছে এখানে ওই ভ্যারিয়েবলের সাথে কিছু একটা গুণ করে রিটার্ন করতেছিলাম। বাট এখন আমি কি করতেছি, আমার এইখানে যে লাইনটা আছে ওই লাইনটাকে আমি হচ্ছে একটা গেট বেস প্রাইস নামে একটা মেথড বানাই দিতেছি, এবং ওই মেথডটা যদি আমাদের 1000 থেকে বড় হয় তাহলে আমি সামথিং গুণ করতেছি অথবা আরেকটু অন্য কিছু গুণ করতেছি। আর লাস্টে হচ্ছে আমাদের এই বেস প্রাইসের যে মেথডটা আছে নতুন যে আমরা মেথডটা আছে ওর মধ্যে আমি কোয়ান্টিটি আর আইটেম প্রাইসটাকে গুণ করে দিচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আপনার যদি এরকম কোডে পান তাহলে হচ্ছে আপনাকে যে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি এরকম ক্যালকুলেশন করে রাখি এবং ওইটা যদি আপনার ইফ এলস কন্ডিশন বা ফর লুপের মধ্যে ইউজ হয়, তাহলে আপনি চাইলে এই রিপ্লেস টেম্প উইথ কোয়েরি ইউজ করে আপনি আপনার কোড স্মেলটাকে সরাই রিফ্যাক্টর করতে পারবেন কোডটাকে। তো এটা হচ্ছে আপনার রিপ্লেস টেম্প উইথ কোয়েরি ছিল। এখানটা আরেকটা এক্সাম্পল আছে সেম জিনিসটাই। এরপরে দেখেন আপনার ইন্ট্রোডিউস প্যারামিটার, এখানে দেখেন আপনার একটা মেথড আছে মেথড টু মেনি প্যারামিটার। এখন এই মেথডটার মধ্যে আপনার দেখেন অনেকগুলা প্যারামিটার আছে, ডেট স্টার্ট, ডেট এন্ড, তারপর হচ্ছে ইন্ট ভ্যালু, স্ট্রিং মান্থ, স্ট্রিং ইয়ার স্টার্ট, স্ট্রিং ইয়ার এন্ড। তো দেখেন আপনার প্রত্যেকটা ডেট স্টার্ট, ডেট এন্ড, তারপরে ইয়ার স্টার্ট, ইয়ার এন্ড, আমি এইগুলাকে চাইলে একটা রেঞ্জ ফাংশন ডিক্লেয়ার করে আমি ওই ডেটের জন্য একটা রেঞ্জ বলে দিতে পারি যে আচ্ছা ঠিক আছে এত থেকে এত হইলে এটা নিব। আবার আপনার এয়ার যেটা আছে এয়ারকেও আমি একটা রেঞ্জ ফাংশন দিয়ে দিতে পারি। তাহলে কি আমার এখানে প্যারামিটার যতগুলো আছে আপনার প্যারামিটার তার থেকে একটু কম লাগবে। সো এখানে দেখেন আপনার স্টার্ট ডেট, এন্ড ডেট, আমি এটাকে ডেট রেঞ্জ বলে দিচ্ছি। সেম ভাবে আপনার স্টার্ট এন্ড আমি এখানে জাস্ট ডেট রেঞ্জ ইউজ করতেছি। আমার প্রত্যেকবার এরকম দুইটা 6টা প্যারামিটার ইউজ করার থেকে আমার এখানটায় জাস্ট আমার একটা প্যারামিটারের মধ্যে হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে ডেট রেঞ্জের মধ্যে আমি এরকম স্টার্ট ডেট আর এন্ড ডেটটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে হচ্ছে আমাদের আপনার কোডে যদি এরকম অনেকগুলো প্যারামিটার থাকে এবং এটা যদি এরকম ভাবে আপনি ডিনোট করতে পারেন, আপনি যদি এরকম ভাবে হচ্ছে কোডটা রিফ্যাক্টর করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ইন্ট্রোডিউস প্যারামিটার নামে যে কোড স্পেল যেটা ছিল ওইটা হচ্ছে সলভ হয়ে যাবে। তো এখানটাও দেখেন একই কাজ করছে, গেট আর লো দুইটা আলাদা আছে। সো আমি এই দুইটাকে হচ্ছে টেম্প রেঞ্জ নামে একটা ইয়ের মধ্যে নিয়ে আমি হচ্ছে এখানটাই যে ডেজ টেম্প রেঞ্জের মধ্যে নিয়ে আমি গেট আর লো কে নিয়ে দিচ্ছি। এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে আপনাদের আগে 3টা লাইন ছিল, এখন আপনার মেইন ফাংশনে একটা লাইন হয়ে যাচ্ছে। জাস্ট এই যে টেম্প রেঞ্জ এটা যে ফাংশন রয়েছে আপনাকে আলাদা করে বাইরে ওই ফাংশনটা আর কি বানাইতে হবে যাতে করে আপনার মেইন ফাংশনটা ছোট হয়ে যায়।
তো এই যে এভাবে হচ্ছে আমরা আপনার প্যারামিটার যদি থাকে লং প্যারামিটার শর্ট, আমরা এভাবে আমরা লং প্যারামিটার গুলোকে শর্ট করে আনতে পারি। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডিকম্পোজ কন্ডিশনাল। এটা অলরেডি আমরা পড়ে আসছি, যে শুরুতে যেটা পড়লাম যে সামার স্টার্ট সামার ইন। তো এটা হচ্ছে আপনার কন্ডিশনটা দেখেন, আপনি এইটা কন্ডিশনটা ইফের মধ্যে শীত গরমকাল শুরুর টাইম অথবা শীতকাল শেষের টাইম এরকম ভাবে না বলে আপনি জাস্ট যদি বলতেন যে গরমকাল হবে না, তাইলে হচ্ছে একরকম হইতো। আর সামার আর যদি না হইলে এলস এর মধ্যে আমরা জাস্ট অপোজিটটাকে ক্যালকুলেশন করতাম। তো এই যে এই ধরনের কাজগুলাকে, যে আপনার ইফ কন্ডিশনের মধ্যে অনেক বড় আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, এটাকে আপনার হচ্ছে ডিকম্পোজ কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আপনি এই কোড স্মেলটাকে হচ্ছে সলভ করতে পারবেন। তো এখানে এরকম অনেক কিছু আছে, দেখেন আপনি ইফ এর মধ্যে অনেক বড় একটা কন্ডিশন দিচ্ছেন। তো আমি চাচ্ছি না এরকম কোনো কিছু একটা কন্ডিশন দিতে, আমি জাস্ট হচ্ছে এটাকে ছোট করে আনবো। তো এখানে পর আপনাকে হচ্ছে এটাকে জাস্ট আপনাকে ছোট করে আপনি হচ্ছে এইটার কোড স্মেলটা হচ্ছে সলভ করতে পারেন। তো ডিকম্পোজ কন্ডিশনালটা হচ্ছে এই টাইপের, যে আমার প্যারামিটার যদি কন্ডিশনের মধ্যে অনেক কিছু থাকে, বা আমার প্যারামিটার কন্ডিশন আমার ইফ এলস কন্ডিশনের মধ্যে যদি আমার এই কন্ডিশনগুলোর জিনিসপত্রগুলো যদি অনেক বেশি থাকে, তাহলে ওটা আমরা ডিকম্পোজ কন্ডিশনের মাধ্যমে সলভ করতে পারবো। তো এরপরে দেখেন লং প্যারামিটার লিস্ট। এটা অলরেডি আমরা দেখছি যে আপনার প্যারামিটার লিস্টটা যদি অনেক বড় থাকে, তাহলে হচ্ছে আমরা রেঞ্জের মাধ্যমে দিয়ে কাজ করব। এই যে স্টার্টেড এন্ডেড, এটা একই জিনিস, আর লাগবে না। রিপ্লেস প্যারামিটার উইথ মেথড, এটা তো আমরা দেখছি। এইখানটায় যদি আমাদের স্টার্ট ডেট আছে এন্ড ডেট আছে, এটাকে আমি জাস্ট একটা মেথড বানিয়ে দিচ্ছি, ডেট রেঞ্জ যে মেথডটা আছে ওইটা বানিয়ে দিচ্ছি। সো এখানটা ওইটাই দেখাইছে। আপনার যদি এরকম অনেক প্যারামিটার থাকে, তাহলে আপনি প্যারামিটার কি হচ্ছে মেথডের সাথে রিপ্লেস করতে পারবেন। এগুলো একবার দেখলেই পারবেন। রিজার্ভ দ্য হোল অবজেক্ট, এখানটায় দেখেন এটাও তো আমি দেখাইছি যে আপনার এই যে এই দুইটার জন্য আমি আলাদা করে একটা জাস্ট মেথড ডিক্লেয়ার করতেছি, ওখানে আমার পুরো অবজেক্টটা হচ্ছে স্টোর হচ্ছে, আমাকে আলাদা করে এই দুইটা লাইন আর লেখা লাগতেছে না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ফিচার এনভি। ফিচার এনভি মানে হইতেছে আপনার একটা জিনিস যেটা হচ্ছে আপনার ইয়েতে আছে, আপনি ওই জিনিসটা হচ্ছে আপনার কাছে, মানে এই যে দেখেন এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এই বেড়াটা কোন একটা জায়গায় উকি মারতেছে। তার মানে কি, ও ওই ঘরে থাকতে চাইতেছিল, যে যেখানে উকি মারতেছে ওখানে দেখতে চাইতেছিল যে ওখানে কি হয়, বাট সামহাও ও ওই জায়গাটাই নাই, ও বাইরে আছে, কিন্তু ওইখানে ওর থাকার আগ্রহটা বেশি। সো এই টাইপের যে জিনিসগুলা, যে আপনার ধরেন আপনার একটা মেথড বা একটা প্যারামিটার ধরেন আপনার অন্য ক্লাসে অনেক বেশি ইউজ হইতেছে, বাট ওই মেথডটা বা ওই প্যারামিটারটা আরেকটা ক্লাসের, তাহলে তো হইলো না। আমাকে যে মেথডটা বা যে প্যারামিটারটা আমার যে ক্লাসে সবচেয়ে বেশি ইউজ হইতেছে, আমাকে ওই ক্লাসেই দিতে হবে। তো এই যে এই টাইপের যে কেস যখন আসবে, সেগুলোকে হচ্ছে আমরা ফিচার এনভি বলি। তো এখানটায় দেখেন আপনার এখানে একটা অবজেক্ট আছে লোন, এবং লোনটা কার অবজেক্ট, লোন ক্লাসের অবজেক্ট। তাইলে লোন ক্লাসের যখন একটা অবজেক্ট, আপনি দেখেন আপনার এই ক্লাসটা হচ্ছে ক্যাপিটাল স্ট্র্যাটেজি। তো এই ক্যাপিটাল স্ট্র্যাটেজির মধ্যে আপনি দেখেন লোন ডট গেট এক্সপায়ারি, তারপরে লোন ডট গেট ম্যাচুরিটি, আবার লোন ডট আনইউজ পার্সেন্টেজ। তো দেখেন আপনার এখানে সব জায়গায় আপনি লোন 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 ইউজ করছেন, লোন অবজেক্টটাকে ইউজ করছেন। বাট লোন অবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্যাপিটাল স্ট্র্যাটেজি ক্লাসের না, আপনার লোন অবজেক্ট হচ্ছে লোন ক্লাসের অবজেক্ট। তাইলে দেখেন লোন ক্লাসের অবজেক্ট কিন্তু আপনি ইউজ করতেছেন ক্যাপিটাল স্ট্র্যাটেজি ক্লাসের মধ্যে অনেক বেশি। তাহলে আপনার এই লোন যে অবজেক্টটা ছিল, তাহলে এটা থাকার কথা ছিল হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্র্যাটেজি ক্লাসে। তো এই যে এই ধরনের যে কেসগুলো হয়, সেগুলোকে হচ্ছে আমরা ফিচার এনভি বলে থাকি। ফিচার এনভি থাকলে কি করতে হবে, যদি প্যারামিটারটা হয় তাহলে আমি ওটাকে মুভ করব। যদি আপনার মেথড থাকে, তাহলে মেথডটাকে আমি সরাই যে ক্লাসে বেশি ইউজ হচ্ছে ওই ক্লাসে নিয়ে আসবো, অথবা এক্সটেন্ড মেথড, যেটা আমরা এতক্ষণ দেখেই আসছি। তো এই তিনটা ওয়েতে হচ্ছে আমরা ফিচার এনভি যদি আপনার কোডে হয়, তাহলে হচ্ছে ওটাকে আপনি সলভ করতে পারবেন। সো এই যে এখান থেকে জাস্ট এই ক্লাসে আছে, কিন্তু ও হচ্ছে ক্লাস 2 তে বেশি ইউজ হয়, এর জন্য আমি এই ফিল্ড যে ইয়াটা আছে, প্যারামিটারটা আছে, ওটা আমি হচ্ছে আমার ক্লাস 2 তে নিয়ে আসতেছি। আবার মেথডের মধ্যেও সেম একই জিনিস। এরপরে আসে হচ্ছে ডুপ্লিকেট কোড। ডুপ্লিকেট কোডটা বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি ইউজ করি, তাই না? একটা ইফ এলস কন্ডিশন আপনি একটা জায়গায় লিখছেন ইফ এলস কন্ডিশন, ওইটাই আমি বারবার ইফ এলস দিয়ে লিখতে থাকি। যেমন এখানটায় দেখেন আপনার এখানে যেমন
language.equals আমি সেম জিনিসটা বারবার করতেছি, জাস্ট কপি পেস্ট করে দিছি। এখানে যে কাজগুলো করছি ওই কাজগুলো দেখেন, আপনি আরেকটা ফাংশন যেটা বানাইছেন বা আরেকটা মেথড যেখানে বানাইছেন ওখানেও সেম কাজগুলোই করছেন, হয়তো কিছু একটু হালকা পাতলা হালকা নতুন কিছু অ্যাড করছেন আর কি। তো এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে আমরা কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি প্যাটার্ন বলি, মানে কপি পেস্টের যে জিনিসটা আছে ওইটা বলি। তো এই জিনিসগুলো আপনার কোডে যদি দেখেন যে অনেক বেশি আছে, তাইলে হচ্ছে তখন আপনাকে ডুপ্লিকেট কোড যে জিনিসটা আছে ওইটাকে হচ্ছে তখন সলভ করতে হবে। সো ওইটা হচ্ছে তখন আপনি এই যে এইভাবে হচ্ছে আপনার ডুপ্লিকেট যেটা থাকে তাহলে ওইটাকে আপনি আলাদা একটা ফাংশন বানিয়ে ফেলতে পারেন। লেটস সে আপনার এখানে ধরেন ইফ এর মধ্যে দুইটা এলস ইফ আর এলস, এরপরে দেখেন এখানে ইফ দুইটা এলস ইফ আর এলস। সো আপনি চাইলে কি করতে পারেন, আপনি এই কোডটাতে আপনি এই যে এখানে যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে আপনি একটা ফাংশন বানায় ফেলেন। এই পার্টটাকে যদি আপনি একটা ফাংশন বানায় ফেলেন তাহলে আপনি এখানে ওই জাস্ট ওই একটা লাইন লিখতে হয়ে যেত, আবার এখানে আপনার একটা লাইন লিখলে হয়ে যেত, আপনার কন্ট্রোল সি কন্ট্রোল ভি বারবার করাও লাগতো না, প্লাস আপনার কোডটা হচ্ছে ছোট হয়ে যেত। তো এই ধরনের ওয়েতে হচ্ছে আমরা যদি কোড স্মেল পাই তাহলে আমরা হচ্ছে এইভাবে এই ফিচার এক্সট্রাক্ট করে সরি আপনার মেথড এক্সট্রাক্ট করে আমরা হচ্ছে সলভ করতে পারবো। আর এগুলোকে এই কোড স্মেলটাকে আমাদের কি কোড স্মেল বলা হয়, এই কোড স্মেলটাকে হচ্ছে আমাদের ডুপ্লিকেট কোড যে বা কোড স্মেল অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্যাটার্ন যেটা আছে ওইটা বলা হয়। এখানে ওইটাই বলছে আর কি, এই যে এখানটাই সেম কাজটা দেখেন হচ্ছে আপনার করছে। লেভেল অফ ডুপ্লিকেশনস, আপনার লুপের মধ্যে ডুপ্লিকেসি থাকতে পারে ওটা রিমুভ করতে পারবেন। ডেটা ডুপ্লিকেশন, এই জিনিসগুলো জাস্ট একবার দেখে নিলেই হচ্ছে হয়ে যাবে, পারবেন আর কি। তারপরে পুল আপ ফিল্ড, সো পুল আপ ফিল্ড বলতে দেখেন আপনার এইখানে যে ডুপ্লিকেসি যেটা ক্রিয়েট হয়, যে আমরা এটা হচ্ছে ওপি সময় অনেক বেশি দেখছি, যে আপনার নেমটা সেলসম্যানের যে মেথড ক্লাসটা আছে ওইটাতেও আছে, আবার নেম হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসটাও আছে। তো আমরা একবারে এটাকে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস যেটা এমপ্লয়ি ওই ক্লাসে হচ্ছে আমরা নেমটা দিয়ে দিতে পারি, তাইলে কি আমাদের নেমটা দুই জায়গাটাই বারবার ইউজ করা লাগতেছে না। আমি জাস্ট আমার প্যারেন্ট ক্লাস যেটা আছে ওখান থেকে আমি হচ্ছে আমার কল করে আমি আমার এই নেমটাকে হচ্ছে নিয়ে নিতে পারবো। সো এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে আমাদের পুল আপ ফিল্ড বলা হয়। সো এখানটা হচ্ছে ওই যে এক্সাম্পলটা দিছে। তারপরে সাবস্টিটিউট অ্যালগরিদম, মানে আপনার অ্যালগরিদমটাকে আপনি যে একটু চান তাহলে ছোট করে আনতে পারেন, যে এইটাকে যেটা আছে এটাকে একটা মেথড বানায় আপনি কাজ করতে পারেন। সো ওইটাই বলছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার রিফিউজড বেকুইস্ট। রিফিউজ বেকুইস্ট যেটা হয় যে আপনার ওই জিনিসটার প্রতি আপনার আগ্রহ নাই, বাট তাও আপনাকে জোর করে ওই জিনিসটা দেওয়া হচ্ছে। এমন জিনিস যেটা আপনি হচ্ছে চাইতেছেন না দিতে, মানে নিতে, বাট আপনাকে জোর করে দেওয়া হচ্ছে। এখানটা যদি দেখেন আমাদের একটা মেইন প্যারেন্ট ক্লাস আছে শেপ, শেপের মধ্যে আপনার মেথড কি কি আছে, অ্যাড, ড্র, রিমুভ। এখন এই যে একটা শেপ যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা প্যারেন্ট ক্লাস, এটার আবার তিনটা চাইল্ড ক্লাস আছে, একটা লাইন, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল। তো দেখেন আপনি যখন লাইন আঁকাতেছেন, লাইন আঁকানোর জন্য আমাদের কিন্তু অ্যাড বা রিমুভের কোনো কাজ নেই। লাইন মানে কি, জাস্ট লম্বা একটা দাগ, এটা হচ্ছে আমাদের লাইন। এখন লাইনের জন্য আমার কোনো কিছু অ্যাডও করা লাগবে না, আমাদের আবার কোনো কিছু হচ্ছে রিমুভ করা লাগবে না, আমরা জাস্ট লাইনটার জন্য শুধু ড্র করব। কিন্তু আমি যদি শেপ, যদি ট্রায়াঙ্গেল আঁকতে যেতাম তাহলে দেখেন এইটার শেপের আমার সবগুলা লাগতো, আমাকে একটা লাইন নেওয়া লাগতো, ড্র করা লাগতো, পরে যদি ওটা ভুল জায়গায় আঁকি তাহলে ওটাকে রিমুভ করা লাগতো। সেম ভাবে ট্রায়াঙ্গেল যে ক্লাসটা আছে এটাতেও আমার লাইন অ্যাড করা লাগতো, ড্র করা লাগতো, রিমুভ করা লাগতো। বাট শুধুমাত্র লাইন ক্লাসটাতে দেখেন আমাদের শুধুমাত্র মেথড ড্র লাগতেছে, আমাদের অ্যাডও লাগতেছে না, রিমুভও লাগতেছে না। তো লাইন যে ক্লাসটা আছে দেখেন এই ক্লাসটাতে আমার লাগতেছে না সবগুলা, বাট আমি তাও ওকে জোর করে আমি আমার বাকি যে দুইটা মেথড আছে ওই দুইটা মেথড ওকে ঠুসে দিয়ে দিচ্ছি। তো এই ধরনের কেসগুলোকে হচ্ছে আমাদের রিফিউজ রিকোয়েস্ট বলা হয়। তো এই ধরনের জিনিসগুলো দেখেন, এই জন্য আমরা এটা সলভ করতে পারি কি করে, আমরা লাইন ক্লাসটাকে আলাদা করে বের করে আনবো, বের করে এনে হচ্ছে আরেকটা ক্লাস বানাবো। আর এখানে যেটা ছিল আমাদের কম্পোজিট শেপ, ওই শেপে দেখেন এইটাও দেখেন শেপের এখন দুইটা ভাগ করে দিছে, একটা হচ্ছে লাইন বা এইটা, আর একটা হচ্ছে আমাদের কম্পোজিট শেপ। তো এই শেপকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করতেছি, আর লাইন থেকে হচ্ছে আমাদের এইটা থেকে এই মেথডটা ড্র যে মেথডটা আছে ওইটাকে হচ্ছে আমরা আলাদা করে বের করে আনছি। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনি আপনার কোডে দেখেন, এখানে তো আমাদের এরকম বক্স আকারে আছে, বা আপনাদের কোডে বেসিক্যালি যদি থাকে যে ধরেন আপনার একটা প্যারেন্ট ক্লাস আছে ওর মধ্যে আমি একসাথে তিনটা প্যারামিটার নিচ্ছি, লেটস সে ধরেন আপনার এ বি সি ডি চারটা প্যারামিটার নিচ্ছি। এখন চারটা প্যারামিটার নিচ্ছি, আমার এ বি সি আবার এ বি ডি এরকম তিনটা করে প্যারামিটার ধরেন আপনার দুইটা চাইল্ড ক্লাস ইউজ হচ্ছে, আর আরেকটা চাইল্ড ক্লাসে শুধুমাত্র আপনার সি ইউজ হচ্ছে।
তাহলে আরেকটা ক্লাস চাইল্ড ক্লাসে যেহেতু শুধুমাত্র সি ইউজ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট বেকওয়েস্টটা ক্রিয়েট হচ্ছে, কোড স্মেলটা আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনার এটাকে সলভ করতে হবে। তখন আপনারা কি করবেন, ওই যে ক্লাসটাতে শুধু সি নিচ্ছে ওইটাকে আপনি আলাদা একটা ক্লাস বানায় ওইখানে জাস্ট ওই মেথডটা দিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে? তাহলে কি আপনার আমার লাগবে সি, আমার জন্য আমার কাছে এ বি ডি এরকম ৩টা যে প্যারামিটার আছে এক্সট্রা, ওই ৩টা প্যারামিটার যেন আমার কাছে না আসে। তো এইভাবে হচ্ছে আপনার রিকোয়েস্ট বেকওয়েস্ট যেটা আছে ওইটা হচ্ছে সলভ করতে পারবেন। তো এটাই আরকি। সো আপনার এখানে যে কোড স্মেল যেগুলো আছে বেসিক্যালি আমাদের ইম্পোর্টেন্ট কোড স্মেল হচ্ছে ফিচার, আপনার ফিচার বলছি মেথড এক্সট্রাক্ট করা, তারপরে রিনেম বা আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, তারপরে হচ্ছে আপনার কোডে ডুপ্লিকেসি থাকা, ফিচার এনভি, রিফিউজড রিকোয়েস্ট, এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের পরীক্ষাতে অনেক বেশি আসে। ডুপ্লিকেট থাকলে কোডের মধ্যে ডুপ্লিকেট চেঞ্জ করা লাগে, নিনেম মেথড পাবেনি, তারপরে হচ্ছে আপনার এক্সট্রাক্ট মেথড এটা আপনার করাই লাগবে, ফিচার এনভি এটাও থাকবে, তারপরে হচ্ছে আপনার এখান থেকে এই যে আর লাস্টে যেটা বললাম রিফিউজ রিকোয়েস্ট এটা থাকবে। আর এই ৫-৬টা মোটামুটি হচ্ছে আপনার থাকে। লং প্যারামিটার শর্ট এটা থাকে বা নাও থাকে, এটা অতটা ইম্পর্টেন্ট না। বাট এই যে কন্ডিশনের মধ্যে এই যে এটাকে একটা ফাংশন বানাই দেয়া বা এক্সট্রাক্ট মেথড করা, এই ৩-৪টা বা ৪-৫টা যে জিনিসগুলো আছে আপনার ওই ৪-৫টা জিনিস হচ্ছে অনেক বেশি আসে। সো আপনাদের এটাতে যদি ৬-৭ নাম্বার থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে যে মিনিমাম ৪-৫টা হচ্ছে কোড স্মেল আপনাকে ওখানে খুঁজে বের করতেই হবে আরকি। এইটাই তো ছিল মোটামুটি হচ্ছে আমাদের রিফ্যাক্টরিং। কারো কোনো কোশ্চেন আছে? পড়াতে? সবাই বুঝছেন সবকিছু? স্যার আমাদের টপিক কি এই পর্যন্তই ফাইনালসে পুরোপুরি? হ্যাঁ, আমাদের ফাইনালস এইটাই। আমাদের ফাইনালসে নতুন ৩টা টপিক থেকে কোশ্চেন হবে। একটা হচ্ছে রিফ্যাক্টরিং, একটা ডিজাইন প্যাটার্ন আর একটা হচ্ছে সিএফজি। আর আপনাদের মিডের টপিকের থেকে একটা সেট কোশ্চেন আসবে। সো এটা আসতে পারে আপনার ওই মডেলস থেকে আসতে পারে, আর্কিটেকচার থেকেও আসতে পারে অথবা আপনার এজাইল থেকেও আসতে পারে। যে ৩টা টপিক আছে ওইটা থেকে যেকোনো একটা টপিক থেকে একটা সেট কোশ্চেন আসবে। আর ক্লাস ডায়াগ্রাম তো বাদ। এই তো। স্যার মডেল কি এমভিসি থাকবে খালি? না, মডেল এমভিসি, লেয়ার আর্কিটেকচার আর হচ্ছে যেগুলো পড়াইছিলাম ৪টা আচ্ছা স্যার। আর্কিটেকচার যে ৪টা ওই ৪টাই। আর স্যার আগের গুলা বলতে যে ওই শুরুগুলা কি আছে স্যার, ওই যে হ্যাঁ, মেথোডোলজি? সব আছে মিডে, সব ফাইনালে সব আছে মিডে সিলেবাস, শুধু ক্লাস ডায়াগ্রাম বাদ। ক্লাস ডায়াগ্রামটা বাদ দিয়ে বাকিটা? হ্যাঁ, বুঝতে পারছেন? সো এটাই আর কি। স্যার আমাদের 7 তারিখে ক্লাসটা তাহলে কি হবে স্যার? ৭ তারিখ ক্লাস মনে হয় না হবে। আগে ২৯ তারিখে কুইজ দেন, তারপরে দেখি কি হয়। কারণ আমার তো সিলেবাস শেষ, আমার আর 2টা কুইজ বাকি আছে, 29 আর 5। এটা ছাড়া আর কিছু বাকি নাই। দেখি আগে 29 তারিখ আসুক। 29 তারিখে তো সিএফজি এর উপর পরীক্ষা, ওটা দেন আগে। এই তো। আর কার কোনো কোশ্চেন না থাকলে আমরা এই ক্লাস এখানে শেষ করে দেবো আর কি। স্যার একটু ইজি কোশ্চেন করেন আর কি কুইজে। কিসে? পরে কুইজটা। আচ্ছা, হ্যাঁ, পরের কুইজ তো আসলে কঠিন করার মতো কিছু নাই। ওটা সিএফজি স্যার লাস্ট কুইজটা ভালো দিয়ে লাস্টে গিয়ে দেখলাম সব ভুল। না, আপনাদের প্যাটার্নের কোশ্চেন গুলো আর কি এরকমই আসবে আর কি, বুঝছেন? তো দুইটা প্যাটার্ন থাকাটা অস্বাভাবিক কিছু না, 3টা থাকবে স্যার না। 2টা প্যাটার্ন তো স্যার থাকার স্যার বুঝতে পেরেছি, 3টা তো স্যার স্বপ্নেও ভাবিনি যে 3টা হবে স্যার। জি স্যার, স্যার এগুলোতে একটু মুক্ত হস্তে নাম্বার দিয়েন। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ দিব। ঠিক আছে, স্যার কেউ ধরতে না পারলে তো একবারে 0 পাবো না নাকি? না না, 0 তো আমি দিই না, আমার কাছে 0 নাই। স্যার একটু কথা ছিল, মানে এটা কি পরে বলবো নাকি? বলেন এখন। মানে আলাদা একটুখানি ছিল, একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তাহলে ওয়েট করেন সবাই, যে আচ্ছা। তারপরে